হ্যালো শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকো। আমরা এর আগে ভেক্টর সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই ভেক্টরের গুণন সম্বন্ধে আলোচনা করব। প্রথমে আমি বলে নিই যে আমি তোমাদেরকে বলেছিলাম যে ভেক্টরের ভাগ বৈধ নয়। ভেক্টরের ভাগ যদি বৈধ না হয় তাহলে কেন ভেক্টরের গুণ বৈধ হবে? এটা একটা স্বাভাবিক প্রশ্ন আসতে পারে। আমাদের মনে হয় আগে এটা নিয়ে একটু আলোচনা করা উচিত, তারপরে বাকিটুকু আমরা আলোচনা করব। প্রথম কথা, চিন্তা করো যে ভেক্টর এবং ক্যালকুলাস এই দুটো গণিত আসলে ফিজিক্সের স্বার্থেই জন্ম এবং ফিজিক্সের লোক দ্বারাই এটা আবিষ্কৃত। আর সেই কারণে মানে ভেক্টরের অর্থাৎ দিক রাশির ব্যাপারটা যখন খুব প্রয়োজন হয়ে পড়লো, তখনই এই গণিতের প্রশ্ন আসলো। এর গণিতের আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে অনেক রাশিগুলো আছে যেগুলোর গুণ করতে হয়। ফিজিক্সের ক্ষেত্রে অনেক রাশির গুণের প্রশ্ন আসে, সেগুলো অনেকে ভেক্টর আছে, অনেকে স্কেলার আছে। কখন আমরা গুণ করতে পারি, কোন প্রেক্ষাপটে, এগুলো একটু চিন্তা করবি। সবচেয়ে ভালো উদাহরণ হলো তোমাদের সবচেয়ে জানা একটা এক্সাম্পল, কাজ। কাজ তোমরা কাজের সংজ্ঞা দাও। একেবারে ছোট ক্লাসে যদি বলি, একেবারে প্রাথমিকভাবে যে বল তো স্বর্ণের গুণফলকে কাজ বলে। আমি বলবো এই সংজ্ঞাটা একটু প্রথমেই ভুল হয়ে গেল। বল একটা দিক রাশি, স্মরণ একটা দিক রাশি। আমাদের বলা উচিত ছিল বল এর মান এবং স্মরণের মানের গুণফলকে কাজ বলে। আমরা মানের গুণ করি, মাথায় রাখো কথাটা। দুই, তখনই এই সংজ্ঞাটা সত্য যখন বল বল এবং স্মরণ, এই বলের ফলে এই একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হলো, এই বস্তুর যেদিকে স্মরণ এক্স পরিমাণ স্মরণ ঘটে, তাহলে বল এবং স্মরণের মানের গুণফল, বল এবং স্মরণের মানের গুণফলকে কাজ বলে। কাজ একটা অদিক রাশি, কাজ একটা অদিক রাশি, খুব গুরুত্বপূর্ণ কথা। অর্থাৎ যদি দুটো ভেক্টর সমান্তরাল হয়, সমান্তরাল ক্ষেত্রে থিটার মান 0 ডিগ্রি অথবা থিটার মান 180 ডিগ্রি হয়, তাহলে আমরা দুটো ভেক্টরের গুণফল অর্থাৎ ভেক্টরের মানের গুণফল একটা স্কেলার রাশি পাই। মাথায় ঢুকাও। যদি আমার এই বলটা আমার এই স্মরণের সাথে সমান্তরাল না হয়ে এরকম হয়, তাহলে আমরা কি করি, এই বলের যে অংশটুকু যদি এই কোণটা থিটা হয়, তাহলে এই বরাবর তার উপাংশ হচ্ছে এফ এর মান কস অফ থিটা। আমরা বলি বল এবং বলের অভিমুখে বা স্মরণ ইন্টু স্মরণের অভিমুখে বলের উপাংশ, এটা হচ্ছে আমার স্মরণের অভিমুখে বলের উপাংশ। আর যদি এটুকু আমি এমনি করে নিই, তাহলে এটা হলো বলের অভিমুখে স্মরণের উপাংশ এক্স কস অফ থিটা। একই কথা, বলের অভিমুখে স্মরণের উপাংশের গুণফল বা স্মরণ বরাবর বলের উপাংশের গুণফল। ঘুরে ফিরে দেখো, আমি যে অংশটুকু সমান্তরাল বল এবং বলের সমান্তরালে যেটুকু স্মরণ বা স্মরণ এবং স্মরণের সমান্তরালে যেটুকু বল, সেটাই আমরা গুণ করি। অর্থাৎ আমার যদি 90 ডিগ্রি বা এটা না হয়, থিটা ইজ ডিফারেন্স দেন 0 ডিগ্রি and 180 ডিগ্রি হয়, তাহলে আমরা বলি ডাব্লিউ এর মান এই স্মরণ কস অফ থিটা। বল স্মরণের উপাংশ, স্মরণের উপাংশ বল বরাবর। এই ক্ষেত্রে আমার কাজ কিন্তু অদিক রাশি। দুটো ভেক্টরের গুণফল যদি অদিক হয়ে যায়, তাহলে আমার আর গুণ করতে কোনো অসুবিধা হওয়ার কথা না। একই ঘটনা দেখো, যেমন ধরো আমি এক্সাম্পল দিতে পারি গতি শক্তি।
গতি শক্তি ই কে হাফ এম, বেগের বর্গ আছে, মানের বর্গ। আমি পরে এটাকে অন্য ফর্মে লিখব। যেমন ধরি স্থিতি শক্তি ইপি, এম ভর স্কেলার রাশি, জি এবং এইচ সরণ, এটা কিন্তু ভেক্টর রাশি, মান দিয়ে লিখলাম। পরে ব্যাখ্যা করব এগুলোকে আমরা কি করে লিখি। এগুলো সব স্কেলার রাশি, কিন্তু বেগ এখানে ভেক্টর রাশি, এখানে ত্বরণ ভেক্টর রাশি, এখানে সরণ মানে উচ্চতা ভেক্টর রাশি। যদি এভাবে না করতাম তাহলে এম এ এক্স লিখতে পারতাম। আমি আরেকটু সিম্পল এক্সাম্পল নিই এটাকে আরেকটু পরিষ্কার করার জন্য। আমি যদি এইভাবে লিখি, দেখো তো এটাকে আরেকটু মনে হয় সহজ সরল করা যায়। আমি যদি এখানে একটা এখান থেকে নিই, সুবিধা হলো, আমি যদি একটা কাঠামো বিবেচনা করি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা একক ভেক্টর আই, এটার একক ভেক্টর জে। একক ভেক্টর মধ্যে অনেকে বলে জে ক্যাপ আই ক্যাপ, আমার মনে হয় খুব একটা বলার দরকার নাই। আমরা যখনই আই জে বলবো তখন এর মিন করে একক ভেক্টর। আমরা কিন্তু বলি না পি ব্যথায় অ্যারো, পি অ্যারো বলি না। একটা ভেক্টর পি বললি তখন মাথায় অ্যারো দিয়ে ভেক্টর নির্দেশ করি। সুতরাং একক ভেক্টরকে, এটা ট্র্যাডিশনাল আই জে কে, পরে দেখবো আমরা ত্রিমাত্রিক ক্ষেত্রে আই জে কে এরা কিন্তু একেবারেই একক ভেক্টর। এটা ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভড, আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সেজন্য একে আর মাথায় আই ক্যাপ জে ক্যাপ এই ক্যাপ 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 বলা দরকার নেই। আই জে কে এগুলো বললি এটা মাথায় ক্যাপ থাকবে, এটা কনফার্ম। ওকে, তাহলে আমি এই ভেক্টরটাকে আমি কি প্রকাশ করতে পারি? ধরে এর স্থানাঙ্ক হলো এক্স ওয়াই। তাহলে আমরা লেখা শিখেছি কিন্তু এফ ভেক্টর সমান, আচ্ছা এফ না লিখে একটু আরো সহজ করে বুঝার সুবিধার জন্য এফ এক্স এফ ওয়াই, এফ এর উপাংশ। তাহলে আমি লিখতে পারি এফ এক্স আই প্লাস এফ ওয়াই জে। আচ্ছা, এফ এক্স কোনটুকু? এইটুকু না? এফ ওয়াই তো এইটুকু না? দেখো আমি যখন বলবো কাজ বের করছি, এটা তো এটুককে তো আমি বলতে পারি এটা সমান কি লেখা যাবে না? এক্স আই, আই দিক বরাবর মান তারা তো। তাহলে আমি কি করছি দেখো, আমি এটাকে এইভাবে লিখছি, এফ এক্স এই বরাবর বলটা নিচ্ছি, এফ এক্স এই বলটুকু এই উপাংশটুকু নিচ্ছি, আর এক্স তো আছে। এই দেখো এটা আমার কাজ, এটা আমার কাজ। এক্স অক্ষটা বরাবর দুটো উপাংশের গুণফল নিচ্ছি। এই যে এখানে আমি এফ এর মান এই অংশটাকে cos থিটা করে নিয়েছি, দ্যাটস নো ডাউট ইট ইজ এফ এক্স। পরে শিখবো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তাহলে বলতে পারি যে দুটো ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের মানের গুণফল আমরা পেতে পারি, এবং ওটা একটা ভেক্টরের গুণ হিসেবে বিবেচনা করব। ভেক্টরের গুণ ওটাকে অন্যভাবে প্রকাশ করব। আরেকটাই আসে একটা গেল, যেটা ক্ষেত্রে দুটো ভেক্টর সমান্তরাল হলে তার গুণ একটা অদিক রাশি হয়ে যায়, বা তাদের সমান্তরাল উপাংশের মানের গুণ করলে সেটা অদিক রাশি হয়ে যায়। এগুলো সব অদিক রাশি, পরে এগুলো আরো পরিষ্কার করে বলবো। আরেকটা কথা, যদি দুটো ভেক্টরের গুণফল আরেকটা ভেক্টর হয়ে যায়, এরকম ঘটনাও আমাদের আছে। তার একটা এক্সাম্পল নেব আগে আমরা, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এটা একটা নাট একটা নাট বোল্ট, এটা একটা রেঞ্জ, এটা হাতল। আমি এই নাটটাকে খুলতে চাই বা লাগাতে চাই। আচ্ছা ধরো লাগাতে চাই, আমি এই ঘোরানোর সুবিধার জন্য, এই নাটের বল প্রয়োগ করার সুবিধার জন্য
লাটের ডানটিটাকে আমি আসলে বড় করে নিয়েছি। ধরো এটাকে আমরা আর বলছি, আর দূরত্ব, এখান থেকে এই দূরত্বটা আর বলছি, ফাইন, আর একটা ভেক্টর এখান থেকে আমি ঘোরাতে গেলে এই বরাবর একটা বল প্রয়োগ করব, বা এটাকে আমরা নিচের দিকে দেখাতে পারি, একই কথা, আমরা বল প্রয়োগ করব। ফাইন, বল প্রয়োগ করলে কি হবে, এই নাটটা ঘুরবে, ঘুরবে, এদিকে ব্যাসার্ধ, এদিকে বল, এটা ঘুরবে, ঘুরবে, ঘুরলে নাটটা এরকম ঘুরবে, ঘুরলে কি হবে দেখো, এভাবে ঘুরবে, নাটটা ভিতর দিকে ঢুকে যাবে। তাহলে আমি দেখো আমার এখানে মজা হলো, আমার এই যে এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর পরস্পর লম্ব, এই অবস্থায় যদি ভেক্টর দিয়ে গুণ করা যায় তাহলে কিন্তু আরেকটা ভেক্টর পেয়ে যাচ্ছি যেটা এই দুটোর উপরে লম্ব বরাবর, এই দুটোর উপরে লম্ব বরাবর। আমার এটা আছে ধরো ওয়াই অক্ষ বরাবর, এটা আছে আমার এক্স অক্ষ বরাবর, আমার যাচ্ছে হলো কিন্তু জেড অক্ষ বরাবর। আমি পরে আরো ব্যাখ্যা করব, অনেক সূত্র আছে, অনেক কথা আছে, ম্যাক্সওয়েল স্কয়ার নিয়ম আছে, পরের কথা। এখানে কিন্তু ভেক্টর হয় যখন যখন দুটো ভেক্টর পরস্পর লম্ব হয়, আমরা তখন তার মানের, আমি আবার বলছি, মানের গুণফল, মানের গুণফল আমি একটা পাই, পরে এটাকে আমরা ভেক্টরে কনভার্ট করি। যদি লম্ব না হয়, যদি বলটা আমি এই বরাবর প্রয়োগ করা হয়ে থাকে, হতে পারে, আমি তখন এটার দুটো উপাংশে ভাগ করে নিব, এই উপাংশটা এটাকে ঠেলে দিতে পারি, তাই না? আচ্ছা, তাহলে আমার লম্ব করি, এরপরে এই যে এরপর লম্ব টেনে দিলাম, বলের লম্ব উপাংশ, এটা যদি আমার থিটা হয়, সামনে এটা হচ্ছে এফ, এফ সাইন বল, এফ আর 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 নিলাম, এফ সাইন থিটা নিলাম। এইটা হলো আমার ভেক্টরের আরেকটা গুণ করলাম আমরা। এখানে সাইন নিলাম মানে ধরো এটা যদি এখন এফ এক্স আই প্লাস এফ ওয়াই জে হয়, তাহলে কিন্তু আমি এটা দিয়ে গুণ করেছি, ওয়াই দিয়ে গুণ করেছি, তাই না? এই উপাংশ দিয়ে গুণ করেছি, রিমেম্বার এটা দিয়ে নয়, এটা দিয়ে গুণ করেছি। এটা কিন্তু আমরা পরে দেখে দেবো কি করে এটা সাইন থিটা হলো ওয়াই হয়, ওয়াই উপাংশ হয়, কস থিটা হলে এক্স উপাংশ হয়, আমরা পরে এটা নিয়ে আবার আলোচনা করব। এই ক্ষেত্রে আমরা একটা দিক পাই, যেটা হলো এই আর এবং এফ, বল এবং সরণ বা সরি দূরত্ব বা ব্যাসার্ধ এর যে তলে অবস্থিত তারপর লম্ব বরাবর। তাহলে ভেক্টরের দুই রকম গুণ আছে, একটা গুণ করলে যেটা আমি অদিক রাশি পাই, আর একটা গুণ করলে যেটা আমি দিক রাশি পাই। দুটো ভেক্টরের গুণ যদি অদিক রাশি হয় তখন আমরা বলি স্কেলার গুণ বা ডট গুণ। স্কেলার গুণ, স্কেলার দন্তে সাইট হয়, স্কেলার গুণন, গুণন অনেকে গুণনও বলে। আর যদি দুটো ভেক্টরের গুণফল আর একটা ভেক্টর রাশি পাই তাকে বলা হয় ভেক্টর গুণ, ভেক্টর গুণ। এটাকে ডট গুণ বলে, ডট গুণ বলে, এটাকে ডট গুণ বলে, এটাকে ক্রস গুণ বলে, ক্রস। আচ্ছা, তাহলে কাজ, গতিশক্তি, হ্যান ত্যান এখানে কিন্তু সব ডট গুণের ঘটনা। তারপরে এই কৌণিক বেগ বা রৈখিক বেগের মধ্যে সম্পর্কে হ্যান ত্যান যেগুলো পরে আলোচনা করবো, আমরা এই টর্কটাই জেনে রাখি। এই ঘূর্ণনের ক্ষেত্রটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে মূলত এটা জন্ম বলতে পারো। এটা একটা ভেক্টর আছে, আমরা এটাকে ক্রস গুণ দিয়ে চিহ্নিত করি যে আমরা একটা ভেক্টর পাবো বলে, আর ডট দিয়ে চিহ্নিত করি আমরা এটাকে স্কেলার পাবো বলে। অর্থাৎ যদি দুটো ভেক্টর পি একটা আর একটা যদি কিউ হয়, তাহলে আমি যদি আমি স্কেলার নিই বা সমান্তরাল উপাংশ গুণ করতে চাই, তাহলে আমরা এটাকে এইভাবে লিখি, ডট এটা সমান পি এর মান কিউ এর মান কস থিটা, আগে যেটা করেছি কাজের ক্ষেত্রে। এই ডট একটু মাথায় রাখতে হবে, আমরা লিখি না 5 টাকা 25 পয়সা, এটা দশমিক। ক্যালকুলেটরে কিন্তু এইভাবেও লেখে। আমরা
এই ডট গুণ কিন্তু না উপরে না নিচে, মাঝখানে, একটু মাথায়। আরেকটা বললাম, যদি আমার ভেক্টর হয়ে যায় তখন আমরা এটাকে ক্রস গুণ দিয়ে প্রকাশ করি। এখানে ক্রস গুণ যেখানে দেখবা সেখানে ঘোরা ঘোরা একটা অনুভূতি ফিল করবা, সবসময় ঘুরছে। যখনই ক্রস চিহ্ন পাবা তখনই ঘুরছে, আর যখনই এই ডট পাবা তখন সরছে। মাথায় রাখো, মজার ব্যাপার। যখনই ক্রস গুণ দেখবা তো ঘূর্ণন ঘূর্ণন অনুভূতি সৃষ্টি হবে মনের মধ্যে। এটা ডট গুণ করলে এটা সরছে একটা দিকে, এরকম একটা ফিলিংস আনতে হবে। এবং এরকম ফিলিংস থাকলে কোথায় কখন ব্যবহার করবো এই অনুভূতিগুলো আমার প্রয়োজন হয়ে পড়ে। আর এটা একটা সবসময় দিক রাশি। এখানে লিখবো পি এর মান, কিউ এর মান, সাইন থিটা। সমস্যা হলো এটা একটা ভেক্টর রাশি। আমি পরে এর দিক দিক সমস্যার জন্য আমি একটা ইন্টারন্যাশনাল একক ভেক্টর দিয়ে গুণ করেছিলাম। এটা সাধারণত একক ভেক্টর। যখন কোনো ভেক্টর আমরা দেখাতে পারি না, আই জে কে হ্যান ত্যান, বা কোন একটা ভেক্টর একক ভেক্টর দেখাতে পারি না, তখন আমরা সাধারণত এইভাবে লিখি। এটাকে বলবো ডট গুণন, এটাকে বলবো ক্রস গুণন। ব্যবহার ক্ষেত্র বিধি আমরা শিখলাম। আজকে আমি শুধুমাত্র ডট গুণ নিয়ে আলোচনা করব। পরিষ্কার হয়েছে ব্যাপারটা? আশা করি যে কেন ডট গুণ করব, কেন ক্রস গুণ করব, প্রেক্ষাপট আমার জানা দরকার। কারণ আমি কি পেতে চাই তারপর নির্ভর করবে আমি কোন গুণ করতে চাচ্ছি। ওকে, আসো। এই একটা ভেক্টর পি, এই একটা ভেক্টর কিউ, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এটুক হচ্ছে আমার কিউ এর মান, এটুক হচ্ছে আমার পি এর মান, এটুক হচ্ছে আমার কিউ বরাবর। এই কিউটাকে একটু উপরে লিখে দিয়ে বুঝতে সুবিধা হবে আমাদের। কিউ বরাবর পি এর কাছে কস, মনে আছে নিঃসন্দেহে। কিউ বরাবর, কিউ ভেক্টর বরাবর পি ভেক্টরের উপাংশ, উপাংশের মান। উপাংশ কথাটাও ঠিক না, উপাংশের মান পরে বলবো কেন ঠিক না। উপাংশের মান, আর এটা আমার কিউ এর মান। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি পি ডট কিউ, আমি সমান্তরাল উপাংশ নিয়ে কাজ করছি। পি ডট কিউ সমান পি এর মান, কিউ এর মান, কস অফ থিটা। এটা ডট গুণের জেনারেল ইকুয়েশন। আচ্ছা, ওকে, আরেকটু চিন্তা করি। আমি এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, এটুকু ঠিক আছে। আমি যদি এরকম করে এখানে একটা লম্ব টানি, এর উপর লম্ব টানলাম, তার নিঃসন্দেহে এটা হচ্ছে আমার কিউ এ, কিউ এ পি বরাবর উপাংশ। এটা কাছে বাহু কস। তাহলে আমি লিখতে পারি কিউ ডট পি, সরি আগেরটা, এটা এটা একটু মনে হয় ভুল লিখে ফেলেছিলাম। আগেরটা একটু দেখি বাবা, একটু 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 পরিষ্কার হবে আরো। আমি এটা নিয়েছিলাম কিউ, এটা ছিল আমার, আচ্ছা নিচে লিখি একটু, কিউ এর মান। আচ্ছা আমি এটা প্রথম থেকে লিখি। স্টার্ট করে প্রথম থেকে একটু ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে ডট গুণ হলো পি ডট কিউ সমান পি এর মান, কিউ এর মান, কস থিটা। আসি ছবি আঁকি আগে। এখানে ছবি আঁকি বুঝতে সুবিধা হবে। এটা আমার আচ্ছা, এটা আগে নিই। এটা আমার পি ভেক্টর, এটা আমার পি ভেক্টর, এটা আমার কিউ ভেক্টর। আচ্ছা, এবং এর মধ্যবর্তী কোণ থিটা। এটুকু
আমার পি এর মান, এটুকু আমার কিউ এর মান। আমি যদি এখান থেকে একটা লম্ব টানি তাহলে এটুকু হচ্ছে কিউ এর মান কস অফ থিটা। কাছে কস, সামনে সেইটা আলোচনা করেছি আমরা। ওকে, এটুকু হলো এইটুকু। তাহলে এখন পেয়ে গেলাম পি বরাবর কিউ এর উপাংশ পেয়ে গেছি আমরা। তাহলে এই সমীকরণটা আসলো পি ডট কিউ সমান পি এর মান এবং পি বরাবর কিউ এর উপাংশ। ওকে, এই ছবিটাই আবার নিচ্ছি এখানে। আসো, এটা আমার কিউ ভেক্টর, এটা আমার পি ভেক্টর, এই কোণটা আমার থিটা, এটুকু আমার পি এর মান। আচ্ছা, এটুকু আমার কিউ এর মান। এখন যদি আমি পি থেকে কিউ এর উপর একটা লম্ব টানি তাহলে এটুককে আমি কি বলবো? এটাকে কিউটা একটু উপরে লিখি। এটুককে আমি বলবো হলো পি এর মান কস। তাহলে এটা কিউ এর মান এবং কিউ বরাবর পি এর উপাংশ পি কস থিটা। তাহলে আমি লিখতে পারি কিউ ডট পি ইকুয়াল টু কিউ এর মান পি এর মান কস থিটা। এটা যদি স্কেলার কোয়ান্টিটি, এটাকে উল্টা পাল্টা করলে কোনো অসুবিধা নাই। তাহলে পি কিউ এর মান কস থিটা, সরি, পি এর মান কিউ এর মান কস থিটা, আর কিউ এর মান পি এর মান কস থিটা একই জিনিস। তাহলে কিন্তু এখান থেকে আমরা আরেকটা শর্ত পেয়ে যেতে পারি, সেটা হচ্ছে পি ডট কিউ ইকুয়াল টু কিউ ডট পি। অর্থাৎ ভেক্টরের এই ডট গুণটাকে আমরা এই রাশিগুলো বিনিময় করতে পারি, একে বিনিময় সূত্র বলে, এবং এটি স্কেলের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বিনিময় হয়। আচ্ছা, তাহলে এখান থেকে আরো কতগুলো কন্ডিশনে আমরা আসি। পি ডট কিউ ইকুয়াল টু, যখন একটা নিয়ে নিয়েছি আমরা আগেই এটা লিখিয়েছি, এখন যেহেতু এটাই আমরা লিখছি, কিউ এর মান কস অফ থিটা। থিটা সম্বন্ধে নিঃসন্দেহে বলা আছে তোমাদেরকে এর আগে যে থিটা মাস্ট বি লেস দেন ইকুয়াল টু অর গ্রেটার দেন, সরি, 0, লেস দেন ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা কিন্তু থিটা রেঞ্জ, এবং থিটা কোণ, মধ্যবর্তী কোণ কি করে নেব সেটা কিন্তু আগের এপিসোডে আমি ভালো মতো আলোচনা করে দিয়েছি। ওকে, আচ্ছা, আমি যদি কোণটা কত, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণটা কত, আচ্ছা তাও থাক, আগে দেখিনি। 1 নম্বর শর্ত, যদি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয় তবে কি হবে? পি ডট কিউ ইকুয়াল টু পি এর মান কিউ এর মান কস অফ 0, cos ইকুয়াল টু 1। সুতরাং পি এর মান কিউ এর মান। তাহলে পি ডট কিউ এর মান সর্বাধিক, এর চেয়ে বড় হয়তো কোনো প্রশ্ন আসে না, মানের গুণফল আছে, ডাইরেক্ট মানের গুণফল আছে। তাহলে পি ডট কিউ এর সর্বোচ্চ মান, পি ডট কিউ এর সর্বোচ্চ মান হচ্ছে আমার তাদের জাস্ট মানের গুণ, এবং তখন হয় যখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। গুরুত্বপূর্ণ কথা, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, 1 নম্বর তো লিখিয়েছি, এখানে লেখার দরকার নাই। 2 নম্বর কথা চিন্তা করি, যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তবে পি ডট কিউ ইকুয়ালস পি এর মান কিউ এর মান cos অফ 90 ডিগ্রি, cos 90 ইকুয়াল টু 0 সমান 0। এটাই সবচেয়ে নিম্ন মান, মানে কোনো কাজ নাই। তাহলে সর্বনিম্ন মান কত হতে পারে? পি ডট কিউ মিনিমাম
ইকুয়াল টু 0। কখন হতে পারে? যখন 90, অর্থাৎ যখন দুটো ভেক্টর পরস্পর লম্ব থাকবে তখন সেই দুটো ভেক্টর দ্বারা কোনো কাজ বা কোনো শক্তি সংঘটিত হবে না, কাজ হবে না, কেননা এরা পরস্পর লম্ব, সমান্তরাল উপাংশ নাই এদের। 3 নম্বর পয়েন্ট চিন্তা করি, যদি থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি হয় তবে পি ডট কিউ ইকুয়াল টু পি এর মান, কিউ এর মান cos of 180 degree, cos of 180 equal to minus 1 equal to minus p q। ঋণাত্মক, ঋণাত্মক মানে কিন্তু 0 চেয়ে কম তা মিন করে না। এখানে স্কেলার ক্ষেত্রে এটা কিন্তু মিন করে না। আমরা যে রেফারেন্স ফ্রেমটা ধরি, যার সাপেক্ষে চিন্তা করছি, যে সেই সাপেক্ষে উপরে বা নিচে এটা মিন করে, একটা মান স্ট্যান্ডার্ড মানের সীমায় নিচে চিন্তা করে। তুমি ছাদে দাঁড়িয়ে আছো, ছাদ থেকে তাকালে তুমি নিচের দিকে দেখবে, সেটা তুমি বলবে যে মাইনাস, আর উপর দিকে তাকালে বলবে প্লাস। এটা একটা ফিলিংস এইরকম যে এদিকে নিচের দিকটা আমি মিন করছি, এটা মানে মান কমে যাচ্ছে তা মিন করছে না। তুমি ছাদের উপরে দাঁড়িয়ে আছো, তোমার পা থেকে মাথা পর্যন্ত উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, তোমার গলায় দড়ি বেঁধে আমি যদি ঝুলিয়ে দিই ছাদ থেকে নিচে, পা নিচে নেমে গেল, তাকে তোমার উচ্চতা মাইনাস হয়ে যাবে? ওইটা এটা মান, অর্থাৎ আমি যে রেফারেন্স ফ্রেম ছাদকে চিন্তা করছি তার সাপেক্ষে উপর নিচ মিন করছি। ঠিক আছে, এটা ঋণাত্মক বলি আমরা, ঋণাত্মক। এবং এটা যদি কাজ হতো তাহলে আমরা বলতাম এটা ঋণাত্মক কাজ হয়েছে, বলের বিরুদ্ধে কাজ হয়েছে। কোনো বস্তু যখন আমরা উপরে তুলি তখন আমরা কাজ করি, আমার বল দ্বারা কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু মহাকর্ষ বলের এগেনস্টে কাজ হয়েছে, তাই ঋণাত্মক কাজ হয়েছে। মহাকর্ষ ক্ষেত্রে ক্ষেত্রে ঋণাত্মক, কিন্তু আমার দ্বারা প্রযুক্ত বল এদিকে, বস্তু স্মরণ হয়েছে এদিকে, সুতরাং আমি এদিকে কাজ করেছি। জাস্ট রেফারেন্স, কার সাপেক্ষে কি মাপছি, সেই কারণে এই ঋণ চিহ্নটা আসে। ওকে, এখানে আমরা 3টা জিনিস গুরুত্বপূর্ণ পেলাম। আচ্ছা, 4 নম্বর, কোণের মানটাও বের করতে পারি এখান থেকে, cos of 4 নম্বর। এখানে জায়গা হচ্ছে না, একটু এপাশে আসি। চার নম্বর এ যাই, cos of theta সমান কত লিখতে পারি? p ডট কিউ বাই পি এর মান, কিউ এর মান। কোণ পেতে পারি আমি, আসলে কসটা থিটা লিখলে কস ইনভার্স লিখে দিতাম, দরকার নেই, এইভাবে আমরা প্রকাশ করি সাধারণত। এবং যদি শুধু কোণ, সরাসরি কোণ চাই, তখন এখানে আমরা কস ইনভার্স লিখে দেবো। আমি বরং এটা একটু আরেকটু ফরম্যাটে লিখতে চাচ্ছি, দেখো তো এইভাবে লেখা যায় কিনা। পি বাই পি এর মান ডট কিউ ভেক্টর বাই কিউ এর মান। এটা সমান কি লেখা যায় না? দেখো তো, এটা সমান লেখা যায় পি এর একক ভেক্টর ডট কিউ এর একক ভেক্টর। এটা একটা ফর্ম হতে পারে, এটা একটা ফর্ম হতে পারে, ফর্ম হতে পারে। ওকে, তাহলে আমি দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিন্তু এখান থেকে বের করতে পারি। এটা হচ্ছে পি বরাবর কিউ এর উপাংশ। ওকে, তাহলে পি বরাবর কিউ এর উপাংশ সেটা কত, সেটাও যদি আমি বের করতে চাই, তাহলে আমি লিখতে পারি পি ডট কিউ বাই পি এর মান। এটাকে কিন্তু আরেকটু চেহারা দেওয়া যেতে পারে, এই ডট কিউ সমান ডট পি একক ভেক্টর ডট কিউ। মজার ব্যাপার হলো, এখানে একটা জিনিস শেখার আছে, যদি কোন একটা ভেক্টরকে অন্য কোন একটা ভেক্টরের একক ভেক্টর দিয়ে ডট গুণ করা যায়, তাহলে সেই একক ভেক্টর বরাবর তার উপাংশের মান পাওয়া যায়। আমি আবার বলছি, কোন একটা ভেক্টরকে আমি যদি বলি আমার এই একটা ভেক্টর, ধরো এম ভেক্টর, এটা একটা
এন ভেক্টর, এন ভেক্টর, তুমি চাচ্ছ যে এই এন ভেক্টরটার এম বরাবর উপাংশ কত, তাহলে তুমি কি করবা, স্রেফ এম ভেক্টরের একক ভেক্টর বের করে নিয়ে এন ভেক্টরের ডট গুণ করে দেবা। তাহলে এম ভেক্টর বরাবর এই এন ভেক্টর উপাংশ পাওয়া। আর যদি বলি এন ভেক্টর বরাবর এম ভেক্টর উপাংশ চাই, তাহলে তুমি এন এর একক ভেক্টর বের করবা, করে এম ভেক্টর দিয়ে ডট গুণ করে দেবা। তাহলে কোন একটা ভেক্টরকে কোন একটা একক ভেক্টর দিয়ে গুণ করলে সেই একক ভেক্টর বরাবর ডট গুণ করলে সেই একক ভেক্টর বরাবর তার উপাংশ পাওয়া যাবে। পরে আরো এটা ব্যাখ্যা দিব, খুবই গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা। এটা গেল আমার 5 নম্বর কথা। 5, 6 নম্বর আসি। আমি এখান থেকে পি এর উপাংশ বের করতে পারি। পি এর মান cos of theta equal to p dot q divided by q এর মান। আবার একই কথা, এটাকে ওইভাবে লেখা যায় p ভেক্টর p ভেক্টর ডট q ভেক্টর বাই q ভেক্টরের মান সমান p ডট q এর একক ভেক্টর। একই কথা যেটা বলছিলাম আমরা। তাহলে এখান থেকে আমরা কি কি জানতে পারলাম ডট গুণ থেকে? যদি কোণ 0 ডিগ্রি হয় তাহলে মানের গুণ করে দিলেই বাস পেয়ে যাব। যদি কোণ 90 ডিগ্রি হয় তাহলে সে ভেক্টর ডট গুণ 0 হয়। যদি 180 ডিগ্রি হয় তাহলে ঋণাত্মক হয়ে যায়, আর মান থেকে 0 ডিগ্রির মতো মান হয়ে যায়। আমরা এখান থেকে থিটার মান বা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারি। পি ভেক্টর বরাবর একটা ভেক্টর বরাবর একটা রূপাংশ বের করতে পারি। এই হলো মোটামুটি আমাদের এখানকার পাওনা। এবার ওকে, ক্লিয়ার? কটা কোনো প্রশ্ন আছে? থ্যাংক ইউ, মুছে দিলাম। ত্রিমাত্রিক ব্যবস্থায় একেবারে সরাসরি চলে যাব। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, এটা আই এর দিক, এটা জে এর দিক, এটা কে এর দিক। ট্রেডিশন হয়ে আছে আমাদের। ওকে, আমরা দুটো ভেক্টর আগে নিয়েছিলাম, একটা ভেক্টর পি নিয়েছিলাম আর একটা কিউ নিয়েছিলাম। পি ডট কিউ সমান পি এর মান কিউ এর মান cos of থিটা। এটা ছিল প্রিন্সিপল, অর্থাৎ নীতি ডট গুণের। আচ্ছা, আমি যদি এখন দুটো ভেক্টর আই এবং জে নিই তাহলে কি অবস্থা হবে দেখা যাক। আচ্ছা, এটা মনে রাখা ভালো যে আমার এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। এটা আমরা আলোচনা করেছিলাম ত্রিমাত্রিক ক্ষেত্রে। এটাও 90 ডিগ্রি এবং এটাও কিন্তু 90 ডিগ্রি। তিনটাই কিন্তু পরস্পর 90 ডিগ্রি। আমরা জ্যামিতিক নিয়মে এই দিকটাকে আমরা ধনাত্মক দিক ধরে নিয়ে কাজ করি, তাই না? এটা ঘড়ির কাঁটা উল্টা দিকটাকে আমরা ধনাত্মক দিক ধরি, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকটাকে আমরা ঋণাত্মক দিক ধরি। ওকে, আমরা সবসময় এটা এই চক্রটাকে মেনে চলি, মনে রাখো। তাহলে দেখো, আমি যদি এখন লিখি আই ডট আই, আই 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 এর মধ্যে মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। ওকে, তাহলে আমি লিখতে পারি আই এর মান cos of 0 ডিগ্রি। আই এর মান 1, cos 0 1 সমান 1। তাহলে আই ডট আই সমান কিন্তু 1, ভেক্টর থাকছে না, স্কেলার হয়ে গেছে। তাহলে বলতো জে ডট জে সমান কত হবে? জে এর মান cos of 0 ডিগ্রি মানে 1। কে ডট কে এর মান cos of 0 ডিগ্রি 1। ওকে, তাহলে আমরা এখান থেকে একটা কন্ডিশন পেয়ে গেলাম আমার, যে আই ডট আই ইকুয়াল টু জে ডট জে ইকুয়াল টু কে ডট কে ইকুয়াল টু 1। আসুন এবার যদি আমরা আই ডট জে করি, আই ডট জে, ঠিক আছে, আই এর মান জে এর মান cos of আই থেকে জে এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি।
I এর মান 1, j এর মান 1, cos 90 0 সমান 0। মানে যে কোনো দুটো ভেক্টর যদি 90 ডিগ্রি কোণ থাকে তাহলে 0 হবে, এটা আমরা তখন থেকে শিখে এসেছি। তাহলে i ডট j অবশ্যই 0, আর j ডট k অবশ্যই 0, k ডট i অবশ্যই 0, i ডট k 90 ডিগ্রি তাও 0, k ডট j তাও 0, j ডট i তাও 0। ওকে, তাহলে 2 নম্বর শর্ত আমরা পেলাম i ডট j ইকুয়াল টু j ডট k ইকুয়াল টু k ডট i ইকুয়াল টু i ডট k ইকুয়াল টু k ডট j ইকুয়াল টু j ডট i ইকুয়াল টু 0। এটা খুব গুরুত্বপূর্ণ, আমার সব সময় এটা কাজে লাগবে। ওকে, ক্লিয়ার? মুছিয়ে দিলাম। আবার ত্রিমাত্রিক স্থানাঙ্ক একটা আমি নেব। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, এটা আমার আই দিক, এটা আমার জেড দিক, এটা আমার কে দিক। ধরো এই একটা ভেক্টর পি, পি এর স্থানাঙ্ক হচ্ছে পি এক্স, পি ওয়াই, পি জেড। এই একটা ভেক্টর হচ্ছে কিউ, যার শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে কিউ এক্স, কিউ ওয়াই, কিউ জেড। এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে আমার পি ভেক্টরটা কত? ভেক্টর পি সমান পি এক্স আই, আমরা লেখা শিখে গেছি, এটা আর বলার দরকার নাই, ওয়াই জে পি জেড কে। কিউ ভেক্টরটা কত? কিউ এক্স আই, কিউ ওয়াই জে, কিউ জেড কে। ওকে, তাহলে পি ডট কিউ সমান পি এক্স আই, পি ওয়াই জে, পি জেড কে ডট কিউ এক্স আই, কিউ ওয়াই জে, কিউ জেড কে সমান। আমি আগে এই পি এক্স আই দিয়ে সবাইকে ডট গুণ করি। তার আগে বলে নিই যে আমি এটা দিয়ে গুণ করলে দেখো পি এক্স আই ডট কিউ এক্স আই। আমার পি এক্স একটা নাম্বার, এটা নাম্বার, এটা ডট গুণ টুনের প্রশ্ন আসে না, ঘটনাটা এর সাথে হচ্ছে আই এর সাথে। তা আমি এটাকে এভাবে লিখবো, বারবার না লিখে, পি এক্স কিউ এক্স আই ডট আই। একক ভেক্টর গুলোকে এক জায়গায় লিখবো, সংখ্যাগুলোকে সামনে নিয়ে আসবো। তাহলে এখানে পি এক্স কিউ এক্স আই ডট আই প্লাস পি এক্স কিউ ওয়াই আই ডট জে প্লাস পি এক্স কিউ জেড আই ডট কে। এটা গুণ হয়ে গেল। এবার এটা করছি প্লাস পি ওয়াই কিউ এক্স জে ডট আই প্লাস পি ওয়াই কিউ ওয়াই জে ডট জে প্লাস পি ওয়াই কিউ জেড জে ডট কে। এটা বাদ আছে, করে ফেলি। পি জেড প্লাস দিয়ে পি জেড কিউ এক্স কে ডট আই প্লাস পি জেড কিউ ওয়াই কে ডট জে প্লাস পি জেড কিউ জেড কে ডট ওকে। তাহলে কি দাঁড়াবে? I dot I equal to 1, Z dot J equal to 1, K dot K equal to 1. আর বাকিগুলো I dot J, I dot K, Z dot I, Z dot K, K dot I, K dot J, এগুলো সব জিরো। তাহলে আমার এইটুকু থাকছে, এটা থাকছে, এটা থাকছে, আর এটা থাকছে। তাহলে আমি লিখতে পারি P dot Q equal to px qx plus py
QY প্লাস PZ QZ। লক্ষ্য করো, একটা গুরুত্বপূর্ণ কথা আছে। P একটা ভেক্টর, ডট কিউ একটা ভেক্টর। লক্ষ্য করো এখানে কিন্তু I J, এখানে X উপাংশগুলো আছে, এখানে Y উপাংশগুলো আছে, এখানে Z উপাংশগুলো আছে, কিন্তু এখানে I J K নাই। যেমন এখানে I J K ছিল, এটা ভেক্টর, এখানে I J K নাই, সুতরাং এটা স্কেলার রাশি। অর্থাৎ আমি কি এখন বলতে পারি যে P ডট কিউ একটি স্কেলার রাশি? তাহলে আমরা এখান দিয়ে প্রমাণ করে ফেললাম যে দুটো ভেক্টরের ডট গুণ করলে ডট গুণ আসলে স্কেলার রাশি হয়। এখান থেকে আমি আরো কিছু তথ্য পেতে যাচ্ছি। যেমন আমি যদি পি ডট পি করতাম, আগে দেখিনি যে পি ডট কিউ করতে গিয়ে আমরা পেয়েছি PX QX, PY QY, PZ QZ, অর্থাৎ নিজ নিজ সহগের, মানে I এর সহগের, J এর সহগের, K এর সহগের গুণফলের যোগফল, নিজ নিজ সহগের গুণফলের যোগফল, নিজ নিজ সহগের গুণফলের যোগফল। তাহলে আমি যদি এরকম করি P ডট P সমান লিখতে পারি PX প্লাস PY প্লাস PZ। যদি তাই হয় তাহলে এখানে লেখা যায় PX স্কোয়ার প্লাস PY স্কোয়ার প্লাস PZ স্কোয়ার। এটাও তাহলে লেখা যেতে পারে PX স্কোয়ার প্লাস PY স্কোয়ার প্লাস PZ স্কোয়ার, রুট দিয়ে আমি হোল স্কোয়ার করে দিতে পারি। যদি করে দিই তাহলে এটা হচ্ছে পি এর মান, অর্থাৎ পি এর মানের বর্গ। তাহলে পি ডট পি দুটো ভেক্টরের ডট গুণ সমান তার মানের বর্গ। কিংবা আমি লিখতে পারি কোন একটা ভেক্টরের মান পেতে চাইলে তুমি তাকে তাদের ডট গুণ করে বর্গমূল করে দিলে পেয়ে যাবে। দুটো ভেক্টরের ডট গুণের বর্গমূল করলে, একটা ভেক্টরের ডট গুণের নিজ ভেক্টরের ডট গুণের বর্গমূল করলে আমরা তার মান পেয়ে যাই। খুবই গুরুত্বপূর্ণ কথা। বুঝে গেলাম এগুলো? তাহলে আমরা কি কি পেলাম ডট গুণ সম্বন্ধে? কোণ 0 ডিগ্রি হলে কি হয়, কোণ 90 ডিগ্রি হলে কি হয়, কেন ডট গুণ শূন্য হয় বলেছিলাম যে ওটা অদিক রাশি, সবসময় তার সমান্তরাল বা সমান্তরাল অংশ নিতে হবে। আর এই একটা ফর্ম, নিজ নিজে এককের ডট গুণ করলে, একক ভেক্টর ডট গুণ করলে 1 হয়, একক ভেক্টর ডট গুণ করলে 1 হয়। এখান থেকেও দেখো একটা মজা হবে, যেটা বলতে চাচ্ছিলাম আমি, যে I ডট I ইকুয়াল টু 1, মানে আমার I এর মান বলা যাবে। যেমন আমি বলেছিলাম যদি কোণ 0 ডিগ্রি হয়, দুটো ভেক্টরের কোণ যদি 0 ডিগ্রি হয়, অর্থাৎ পি এর মান কিউ এর মান কস অফ যদি 0 ডিগ্রি হয়, তাহলে পি এর মান ইন্টু কিউ এর মান। এটা বারবার বলা হয়েছে, ঠিক আছে না? তাহলে দেখো এটাও আমি লিখতে পারি, তাহলে পি ডট পি সমান পি এর মান সমান পি এর মানে বর্গ, যেটা আমরা আরেকভাবে প্রমাণ করেছি। একই কথা, এটাও একক ভেক্টরের মানে বর্গ। ওকে, আজকে প্রাথমিক ডট গুণ সম্বন্ধে গেল, আগামী দিন এর অ্যাপ্লিকেশন জানবো। ওকে, থ্যাংক ইউ।